বিরতির আগে আমরা দেখেছি কোটি টাকায় উচ্চ বংশের গরু বিক্রি নিয়ে প্রতিবেদন। বিদেশি জাতের এই গরুর বংশ এবং গরুর মার্কেটিং কৌশল নিয়ে রিয়া সেজানের প্রতিবেদনটি বেশ আকর্ষণীয়। এর আগে কোরবানির হাট এবং বিক্রি নিয়ে খবর দেখেছি আমরা। এবার দেশের বাজারে গরুর জাতের বৈচিত্র্য ও বিবর্তন আর কোরবানির হাটের পশু সরবরাহ এর মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনার পালা। আমাদের সাথে এই বিষয়ে কথা বলতে যুক্ত হচ্ছেন ডক্টর ABM খালেকুজ্জামান, পরিচালক, উৎপাদন পর্যায়ের প্রাণী সম্পদ অধিদপ্তর এবং সিনিয়র কৃষি সাংবাদিক আলতাফ হোসেন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের আলোচনায়। প্রথম প্রশ্নটি থাকছে ডক্টর ABM খালেকুজ্জামানের কাছে। ABM খালেকুজ্জামান, আমরা প্রতিবেদন দেখছিলাম বিদেশি জাতের গরু নিয়ে, এবং যে প্রতিবেদনটি আমরা দেখলাম বাজারে এগুলো নিয়ে আলোচনাও সবচেয়ে বেশি হয় এবং মাংসের গুণ বিবেচনায় আসলে আপনি কি মনে করেন, বিদেশি জাতের গরু ভালো নাকি দেশি জাতের গরু ভালো, না কেন এগুলো ভালো? ধন্যবাদ ৭১ টিভিকে একটা সময় উপযোগী বিষয় নিয়ে আলোচনার জন্য। অ্যাকচুয়ালি আমাদের দেশে মানুষ সাধারণত আমাদের দেশি গরু, যেগুলো মাঝারি ধরনের গরু, সেই গরুতেই তাদের ইন্টারেস্টটা বেশি থাকে, বিশেষ করে কুরবানির জন্য। তো আমরা বাংলাদেশে কিন্তু এখন উন্নত জাতের সিমেন্ট এবং কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত জাতের গরুর যে সিমেন্ট বা কোয়ালিটি, সেটা কিন্তু আমাদের দেশি গরুতে কৃত্রিম প্রজননের মাধ্যমে দেশি গরুর গুণগত মান এবং দেশি গরুর যে সাইজ, সেটাও কিন্তু বৃদ্ধি পেয়েছে ইতিমধ্যেই। তো মানুষের মূল আগ্রহ থাকে একটু মাঝারি ধরনের গরু, দেশি এবং রেড কোট কালার, সাধারণত লাল গরুগুলোর দিকে মানুষের আগ্রহ থাকে, অথবা কাজলা রঙের গরুর দিকে আগ্রহ থাকে। মানুষ মনে করে যে এই গরুতে একটু দেশীয় ধাঁচ আছে এবং দেশীয় স্বাদটা এই গরু থেকে মিলবে। কিন্তু আপনার অবগতির জন্য বলি যে দেশি গরু পাশাপাশি উন্নত জাতের গরুর সংক্রায়নের ফলে কিন্তু এখন সব গরুতেই কিন্তু বিদেশি বীজের লক্ষ্য করা যায়, বিদেশি উন্নত জাতের গরুর কালারও লক্ষ্য করা যায়। তবে আমাদের দেশের মানুষজন সাধারণত কুজলা গরু, যেগুলো হাম্প আছে, সেই গরুগুলোতে আগ্রহ বেশি। আপনি যেটা পুষ্টিমানের কথা বললেন, অ্যাকচুয়ালি পুষ্টিগুণ বিবেচনায় উন্নত জাতের গরুর উৎপাদনশীলতা, প্রোডাক্টিভিটি বেশি হবে, খাদ্য রূপান্তর দক্ষতা বেশি হবে দেশি গরুর চেয়ে। আমাদের দেশি গরু কিন্তু আমাদের আবহাওয়া অনুকূল পরিবেশে পালন উপযোগী, কিন্তু খাদ্য রূপান্তর দক্ষতা দেখা গেছে যে উন্নত জাতের গরুতেই বেশি। কিন্তু সব মিলিয়ে দেশীয় ক্রস জাতের গরুগুলো, যেগুলো দেখতে দেশীয় আকৃতির কিন্তু গুণগত মান ভালো, পুষ্টিগুণ হবে, মানুষ কিন্তু কুরবানির জন্য আসলে ফেনোটাইপিক ক্যারেক্টারস, বাহ্যিক সৌন্দর্যকে প্রায় সেদিকে আসলে বেশি গুরুত্ব দিয়ে থাকে। আরও একটি বিষয় একদম ছোট করে জানতে চাই, যে কোনো লাইভ স্টক অর্থাৎ কোনো জীবিত প্রাণী যখন এক ধরনের ব্র্যান্ড বা ব্রিড যখন আরেক দেশে নিয়ে আসা হয়, তার সাথে প্রোটিনের সাথে কিন্তু নানা ধরনের অনেক ধরনের রোগও আসার কিছু সম্ভাবনা আসলে থেকেই যায়। সেই সব দিক থেকে আসলে কি মনে করেন, কতটুকু যাচাই বাছাইয়ের আসলে এখনও দরকার আছে কিনা, বা সেগুলো থেকে কি আমরা এখনও নিরাপদ? সাধারণত কেউ যদি উন্নত জাতের বিদেশি গরু বা সিমেন্ট বাংলাদেশে আমদানি করতে চায়, আমাদের যে আমদানি নীতি আদেশ 2021-24 আসে, সেই মোতাবেক কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তরের পূর্ব অনুমতি প্রয়োজন। এবং প্রাণী সম্পদ অধিদপ্তর কিন্তু তাদের পেডিগ্রি, হিস্ট্রি এবং তাদের রোগ, কোনো জেনেটিক ডিজিজ আছে কিনা, মানুষের সংক্রামিত হয় এই ধরনের কোনো রোগবালাই আছে কিনা, সমস্ত পদ্ধতিগত প্রক্রিয়া অনুসরণ করেই কিন্তু আমদানির অনুমতি দেয়। কাজেই যারা প্রাণী সম্পদ অধিদপ্তরের অনুমতি নিয়ে বিদেশ থেকে আমদানি করে, তারা কিন্তু সেই সমস্ত গরুর, সিমেন্ট এবং গবাদি পশু, লাইভ অ্যানিম্যাল সবই কিন্তু আমরা বিচার বিবেচনা করেই দেয়া হয়। তো সেই ক্ষেত্রে আসলে কিছুটা ইতিবাচক বা নিরাপত্তার দিকে আমরা রয়েছি। ABM খালেকুজ্জামান, থাকুন আমাদের সাথে। চলে যাচ্ছি আলতাফ হোসেনের কাছে। আলতাফ হোসেন, এবার হাটে বিদেশি জাতের দামি গরু আর সারা দেশে ছোট খামারি ও গৃহস্থের গোয়াল থেকে আসা গরুর তুলনামূলক সরবরাহ নিয়ে আসলে আপনার পর্যবেক্ষণ কি, কেমন দেখলেন আপনি? আচ্ছা দেখুন, আমরা এই বছর পশু খাদ্যের দাম, মানে প্রাণীর খাদ্যের দাম বেশি ছিল, সেজন্য এবার গরুর দাম বেশি হবে, তো এটা সবার ধারণা ছিল, বলা বলি হচ্ছিল। তখন 2015 সাল থেকে আমাদের দেশে প্রতিবেশী দেশ ভারত থেকে গরু আসা নিষিদ্ধ রয়েছে। তো যখনই বলা হলো যে এই দেশে গরুর দাম বাড়বে, তখন আমরা দেখলাম রাতারাতি ভারত, মিয়ানমার, আপনার নেপাল, ভুটান থেকে বাংলাদেশে গরু আসতে শুরু করলো। তো প্রতি রাতে কক্সবাজার দিয়ে পানির স্রোতের মতো গরু আসছে, বিভিন্ন সীমান্ত পথে প্রচুর গরু আসছে।
তো শেষে আমরা দেখলাম গতকাল থেকে গরুর দাম একরকম পানির দামে বিক্রি হচ্ছে। তো সেটা আজকেও সকাল পর্যন্ত ছিল, সকালের পরে একটু দাম বৃদ্ধি পাচ্ছে। তবে এখানে যারা বলা হচ্ছে যে উন্নত বংশের গরু বা নিম্নবিত্তের, সেটা অ্যাকচুয়ালি এটা আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য মানুষ কুরবানি দিয়ে থাকে। তারা এখানে জাত বিচার করে না, এখানে 2 থেকে 4 জাতের গরুকে, উত্তম গরুকে কুরবানির জন্য তারা মনোনীত করে। তো আমরা দেখলাম গতকাল পরিবারের সবাই মিলে গরু কিনছে। আর একটা আপনি যারা বলছেন যে দাম এবার গরুর অনেক তুলনামূলকভাবে অনেক কম, অনেকদিন পর এই ঢাকার চাষি অনেক কম দামি গরু কুরবানি দেওয়ার সুযোগ পেয়েছে। জনাব আলতাফ হোসেন, প্রথম থেকে আমরা শুনছিলাম যে এবার যে পরিমাণ আসলে কোরবানি দেয়া হবে এবং তার সাথে যে পরিমাণ অলরেডি কোরবানির পশু বাজারে বা হাটে এসছে তার পরিমাণটা আসলে তুলনামূলক বেশি। আপনি কি মনে করেন এবার কি আসলে কোরবানির পশু যে পরিমাণ হাটে এসেছে কি পরিমাণ ফিরে যেতে পারে নাকি ফিরে না যাওয়ার সম্ভাবনা রয়েছে? জানলাম যে প্রায় 50 লাখের বেশি গরু অবৈধভাবে চুরাই পথে আমাদের দেশে প্রবেশ করে। তা আমাদের দেশে কুরবানির জন্য ইতিমধ্যে 1,42,000 বেশি গরু মজুদ ছিল। তো প্রাণী সম্পদ অধিদপ্তর বলছিল এই বছর আমাদের কুরবানি হবে 1,07,00,000 মতো। অথচ গত বছর আমাদের কুরবানি হয়েছিল 1,94 লক্ষ। তা এই বছর দ্রব্যমূল্য অন্যান্য নানান কিছু কারণে মানুষের আর্থিক সংকট রয়েছে। তো এই বছর আশা করি কুরবানি আরো কম হবে। তো এই দিক থেকে একটা বিষয় আছে। আর একটা গরুর মূল্য দাম কমার ফলে মানুষের একটু আগ্রহ, সব মিলে আসলে আমরা দেখতে পাচ্ছি কিছুটা হলেও সেই পরিস্থিতির দিকে আমরা যাব। ধন্যবাদ জনাব আলতাফ হোসেন এবং একই সাথে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর এবিএম খালেকুজ্জামানকে সময়টুকু দেওয়ার জন্য এবং আপনাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য।